হ্যালো। আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমাদের সেটা কি বলে তাপগতিবিদ্যা, ঠিক আছে? মানে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে? তাহলে দেখো, এই চ্যাপ্টার হচ্ছে আমরা শুরু করি। আমাদের প্রথম টাইপটা হচ্ছে আমাদের তাপমাত্রার স্কেল, ঠিক আছে? তাপমাত্রা আমরা কয়টা স্কেল করতে জানি? তিনটা স্কেল। কি কি? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে কেলভিন। এদের মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা ছিল হচ্ছে এরকম, C/5 ইকুয়াল টু কত? F মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে K মাইনাস 273 ডিভাইড বাই 5, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের তাপমাত্রা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা, ঠিক আছে? আহ এখানে তাহলে যদি আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, আমাদেরকে যদি বলে দেয় সেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে কোন একটা বস্তুর তাপমাত্রা দিয়ে দিল, সাপোজ হচ্ছে তোমার 50 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? কোন একটা বস্তু তাপমাত্রা দিয়েছে 50 ডিগ্রি ফারেনহাইট, তোমাকে বলছে এটা সেলসিয়াস স্কেলে কত হবে, ঠিক আছে? এই টাইপের মেথড থেকে কি করবা? তাহলে দেখো, আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াসের সম্পর্কটা চাইছে না, তাহলে আমরা কোনটা নিব? এই যে C/5 ইকুয়াল টু কত? F মাইনাস 32 ডিভাইড বাই 9, F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাই দেখো, C/5 থাকে যাবে, সিটাই আমাদের বের করতে হবে, C/5 থেকে যাবে। আর 50 ডিগ্রি ফারেনহাইট যেহেতু বলছে, F এর জায়গায় কত বসবে? F এর জায়গায় 50 বসবে। তাই দেখো, 50 মাইনাস 32 ডিভাইড বাই 9, এখান থেকে ক্যালকুলেশন করে সি এর মান যেটা পাবা ওইটা হচ্ছে কি? সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে একদম সিম্পল ম্যাথ। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কোন জিনিসের সব থেকে বেশি আসে দেখো, এখানে আমাদের মেইনলি যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সমান হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি পাওয়া যাবে? একই মান পাওয়া যাবে। ঠিক আছে? দেখো, আমাদের কি বের করতে হবে? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যাবে। কোশ্চেনটা একটু লিখো। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে
একই মান পাওয়া যাবে। তার মানে দেখো আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটা কিরকম ছিল, এই যে ধরো c/5 ইকুয়াল টু কত, f-32/9 না, এটাই ছিল। দেখো এই ভ্যালুগুলো আমি বের করে দেখাচ্ছি, কিন্তু এই ভ্যালুগুলো ডিরেক্ট মুখস্থ রাখবা, ঠিক আছে, কারণ এগুলো পরীক্ষায় ডিরেক্ট আসে, তো তুমি যাতে সরাসরি দেখাইতে পারো, ম্যাথ করে টাইম নষ্ট করতে হবে না। দেখো আমি এখন বের করে দেখাচ্ছি, আমি এরপর হচ্ছে ডিরেক্ট লিখে দিব মানে মুখস্থ করার জন্য। তো দেখো যদি আমরা আমরা বের করতে চাই ম্যাথ করে, তাহলে দেখো c/5 ইকুয়াল টু f-32/9। আমি কি বলছি, আমি বলছি হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যাবে। এবার বলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে যদি একই মান পাওয়া যায়, তার মানে আমরা কি ধরতে পারি, একই মান পাওয়া মানে কি, c ইকুয়াল টু f হবে, তাই না? এটা লিখতে পারি না, এই c ইকুয়াল টু f ইকুয়াল টু আমরা কি ধরে নিব, x ধরে নিব, ঠিক আছে, c ইকুয়ালস টু f ইকুয়ালস টু আমরা কি ধরে নিব, x ধরে নিব। তার মানে এখন কি করব, c এবং f এর জায়গায় x বসাই দিবা, তাহলে কি পাওয়া যাবে, x ডিভাইড বাই 5 ইকুয়াল টু কত হবে, x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এরপর হচ্ছে আর গুণন করবা, আর গুণন করলে কি পাবা, 9x ইকুয়াল টু 5x মাইনাস 3 5 15 5 2 10 মানে 160, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবা, এখান থেকে পাবা হচ্ছে 4x ইকুয়াল টু মাইনাস 160। তাহলে আমাদের x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 40 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে তাপমাত্রায়, মানে কি, মানে হচ্ছে মাইনাস 40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইটের পার্ট এখন কি হবে, একই হবে। মাইনাস 40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি হবে, একই পার্ট পাওয়া যাবে। তাহলে দেখো আমি এখন এরকম করে সবগুলো লিখে দিই, ঠিক আছে, একটু লিখো এই জিনিসগুলা। প্রথমটা হচ্ছে আমাদের কি, প্রথমটা হচ্ছে আমাদের সেলসিয়াস, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে, ঠিক আছে, একই মান পাওয়া যাবে। কখন, এটা তোমরা লিখো একটু, ঠিক আছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যাবে কততে, মাইনাস 40 ডিগ্রিতে, সেলসিয়াস এবং ফারেনহাইট বললে, ঠিক আছে। আচ্ছা এখন যদি বলে হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন স্কেল, ফারেনহাইট এবং কেলভিন স্কেল বললে হচ্ছে মাইনাস, সরি 574.25, দেখো আমি লিখে দিচ্ছি, ফারেনহাইট ও কেলভিন। দেখো সেলসিয়াস ও ফারেনহাইট বললে -40, আর ফারেনহাইট এবং কেলভিন বললে, ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই মান পাওয়া যাবে কখন, সেটা বলতে হচ্ছে 574.25 ডিগ্রিতে, ঠিক আছে, 574.25 ডিগ্রিতে। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে সেলসিয়াস এবং কেলভিন স্কেল, মাথায় রাখবে সেলসিয়াস ও কেলভিন স্কেলের মান কি হওয়া সম্ভব না, একই হওয়া কখনো সম্ভব না। কারণ কি, কারণ হচ্ছে আমরা সেলসিয়াস স্কেলের মান কেমনে পাই, কেলভিন স্কেলের সাথে 273 যোগ করে না, কেলভিন স্কেলের সাথে 273 যোগ করে আমরা কি পাই, সেলসিয়াসের পার্ট পাই। তার মানে দেখো এই সেলসিয়াস এবং কেলভিন কখনোই সমান হবে না, কেলভিন স্কেলের তাপমাত্রা সবসময় সেলসিয়াস স্কেল থেকে কত বেশি হবে, 273, 273 বেশি হবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে জ্ঞান লিখে রাখো, এটা একটু স্পষ্ট করে, সেটা হচ্ছে আমাদের কি, সেলসিয়াস, এই যে সরি, লিখে রাখো, সেটা হচ্ছে আমাদের কি, সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপ কি হওয়া সম্ভব না, তাপমাত্রা একই হওয়া সম্ভব না, সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া সম্ভব না। একটু নিজের ভাষায় লিখে রাখো, কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া সম্ভব না, আমি জাস্ট ক্রস দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আমি বারবার বলতেছি, দেখো সেলসিয়াস ফারেনহাইট বললে -40 ডিগ্রি, ফারেনহাইট ও কেলভিন বললে 574.25 ডিগ্রি, আর সেলসিয়াস ও কেলভিন বললে কি নাই, এদের তাপমাত্রা কোনো একই হওয়া সম্ভব না। দেখো এগুলো বারবার তোমার কি আসে, ভার্সিটিতে আসে, কোশ্চেন ব্যাংক করে তখন দেখবা। তো এগুলো কি রাখবে, মানে এভেল তিনটা, এভেল দুইটা একটু মুখস্থ রাখতে বলে ভালো। আর যদি মুখস্থ রাখতে না চাই তাহলে বের করতে পারবো, কেমনে বের করবো এটাও দেখাইছি, ঠিক আছে, প্রসেসটাও দেখাইছি। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপটা কি সেটা বলতে হচ্ছে আমাদের, আহ কার কোনো কোশ্চেন আছে, না স্যার। দেখো তাহলে আমাদের যদি এরপরে যেটা, এরপরে যে টাইপটা সেটা হচ্ছে আমাদের তাপমাত্রিক ধর্মের জন্য, তাপমাত্রার কি, তাপমাত্রিক ধর্মের জন্য, ঠিক আছে। তো দেখো এই তাপমাত্রিক ধর্মের জন্য আমাদের যে সূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই
থিটা স্টিম, সূত্র আগে লিখে রাখো, তারপর সূত্রে কোনটা কি আমি তোমাকে বলে দিব। এগুলো আসলে কখন আসে? এগুলো আসে হচ্ছে তোমাদের ভুল থার্মোমিটারের ক্ষেত্রে, ঠিক আছে? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে কি হবে জিনিসগুলো, ঠিক আছে? একটা থার্মোমিটার যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে উল্টাপাল্টা পার্ট দেয়, ঠিক আছে, তখন হচ্ছে ওইটা প্রকৃত পার্টটা বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো। ম্যাথ দেখাবো, আমি আগে এই সূত্রটা লিখে রাখো। যদি এখান থেকে তোমাদের কোনো ম্যাথ আসে না, তাও দেখো জিনিসটা। তাহলে থিটা মাইনাস থিটা এস ইকুয়াল টু কত? এক্স থিটা মাইনাস এক্স সাইজ ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স সাইজ, ঠিক আছে? এই এই সূত্রটা একটু লিখে রাখো। দেখো এখানে আমাদের আইস মানে কি? আইস মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা থিটা আইস বা এক্স আইস লিখতেছি, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের ওই যে গলনাঙ্ক আছে না, গলনাঙ্কের গলনাঙ্কের কথা। আইস মানে কি? আইস মানে হচ্ছে আমাদের গলনাঙ্কের কথাটা। আর স্টিম মানে কি? স্টিম মানে হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের কথাটা। যেমন ধরো পানিতে আমাদের গলনাঙ্ক কত? 0°C, আর স্ফুটনাঙ্ক কত? 100°C। তার মানে যদি সেলসিয়াস স্কেলে বলে, তাহলে থিটা আইস এর ভ্যালু কত হবে? থিটা আইস এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। আর থিটা স্টিম কত হবে? 100 ডিগ্রি বা হচ্ছে কি 373 কেলভিন। আমি ম্যাথ দেখাচ্ছি, আগে হচ্ছে সূত্রটা একটু লিখে রাখো। আচ্ছা, একটা ম্যাথ লিখো তাহলে। আমি কোশ্চেন বলতেছি, তোমরা একটু লিখো। সেটা হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার মানে ভুল থার্মোমিটার আর কি, ঠিক আছে? একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 2°C, গলিত বরফে 2°C এবং শুষ্ক বাষ্পে 98°C পার দেয়। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 2°C এবং শুষ্ক বাষ্পে 98°C পার দেয়। থার্মোমিটারটি 30°C পার দিলে প্রকৃত তাপমাত্রা কত? থার্মোমিটারটি 30°C পার দিলে প্রকৃত তাপমাত্রা কত? দেখো কোশ্চেনটা একটু লিখো ঠিক মতো করে। তাহলে দেখো আমাকে আসলে কি বলছে? আমাকে বলছে হচ্ছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 2°C তাপ দেয়, তাপমাত্রা দেয়। আচ্ছা, তো তার মানে দেখো এই জিনিসটা আসলে ভুল হচ্ছে না এই থার্মোমিটারের জন্য। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি বরফ যদি গলে, বরফ কত ডিগ্রিতে গলে? 0°C গলে, ঠিক আছে? কিন্তু এখানে লিখছে কত? 2°C। তার মানে হচ্ছে এই থার্মোমিটারে কি আছে? ভুল আছে। তারপর বলতেছে হচ্ছে শুষ্ক বাষ্পে 98°C তাপমাত্রা দিছে। তার মানে দেখো শুষ্ক বাষ্পে আমাদের কত দেওয়ার কথা? 100°C না, যেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। কিন্তু এখানে কত দিচ্ছে? 98°C। তার মানে কি আছে? এখানে ভুল আছে। তার মানে দেখো এই থার্মোমিটারটা কি? পুরোটাই ভুল। এটার হচ্ছে নিম্ন স্থিরাঙ্কটাও ভুল, ঊর্ধ্ব স্থিরাঙ্কটাও ভুল, মানে গলনাঙ্ক স্থিরাঙ্ক দুইটাই ভুল। তো বলতেছে হচ্ছে এই থার্মোমিটার দিয়ে ধরো হচ্ছে আমরা কোন একটা বস্তুর তাপমাত্রা মাপছি এবং তাপমাত্রা কত দিছে? 30° দিছে। তো অবশ্যই এই তাপমাত্রাটা ভুল দিছে না, কারণ হচ্ছে এটা তো গলনাঙ্ক স্থিরাঙ্ক ভুল, মানে কি এই থার্মোমিটারটা পুরোটাই ভুল এবং এটা যে পার্টটা দিব ওটাও ভুল। তাহলে এটা থেকে যে 30° তাপ পাই আমরা, 30° তাপমাত্রা পাই, তাহলে আসলে প্রকৃত তাপমাত্রা কত হবে এই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তো এইটার সাথে এই সূত্রটা কেমনে রিলেট করবে একটু দেখো তো। আমরা এই যে বাম পাশে যে জিনিসটা লিখছি, মাথায় রাখবে এই যে বাম পাশের জিনিসটা আসলে কিসের জন্য? এটা হচ্ছে আমাদের সঠিক থার্মোমিটারের জন্য। এটা কিসের জন্য? এটা হচ্ছে সঠিকটার জন্য। আর ডান পাশেরটা কিসের জন্য? ডান পাশেরটা হচ্ছে আমাদের ভুল থার্মোমিটারের জন্য, ঠিক আছে? মানে হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য। এই জিনিসটা একটু লিখে রাখো। আমাদের বাম পাশে যে বসাবো আমরা কারগুলা? সঠিক থার্মোমিটার গুলা। আর ডান পাশে কারগুলো বসাবো? ভুল থার্মোমিটার গুলা। তাহলে দেখো আমাদের আসলে এখানে সঠিক থার্মোমিটারে আমাদের থিটা আইস কত, মানে হচ্ছে বরফ গলনের তাপমাত্রাটা কত, এটা কিন্তু আমরা জানি। এগুলো কিন্তু দেওয়া থাকবে না, এগুলো তোমার জানতে হবে। সেটা হচ্ছে কত? 0°C। আর থিটা স্টিম মানে হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কটা কত? স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 100°C। আচ্ছা, এবার আসে আমাদের ভুল থার্মোমিটারের জন্য। দেখো ভুল থার্মোমিটারে আমাদের এক্স আইস ইকুয়াল টু কত? মানে বরফ গলতেছে তখন তাপমাত্রা কত ছিল? 2 স্যার ডিগ্রি এগুলো কেলভিনে লিখবো না? হ্যাঁ 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 হ্যাঁ, কেলভিনে লিখবা। তাহলে এটাকে হচ্ছে 273 কেলভিন নিয়ে যাবা। আর এটা হচ্ছে কত? এটা কত হবে? এটা হচ্ছে 373 কেলভিন। তারপর তোমার হচ্ছে ভুলটাতে এক্স সাইজ কত? 2°C না? আর 2°C এটা কত হবে? 275 কেলভিন। আর এক্স স্টিম কত? ভুলটাতে হচ্ছে বলতেছে হচ্ছে শুষ্ক বাষ্প কত দিছে? 98°C। তাহলে এটা আমার কেলভিনে গেলে কত হবে? 371 কেলভিন, 171। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে না, বলতেছে হচ্ছে কোন একটা বস্তুর তাপমাত্রা এই ভুল থার্মোমিটারটা কত দিছে? ভুল থার্মোমিটারে দিছে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা,
তো কোন একটা বস্তুর তাপমাত্রা আমরা আসলে কোনটা দিয়ে লিখবো? এটা হচ্ছে বস্তুর ভুল তাপমাত্রা, আর এটা হচ্ছে বস্তুর কি শুদ্ধ তাপমাত্রা। তো বস্তু ভুল তাপমাত্রা কত পাইছি আমরা? বস্তু ভুল তাপমাত্রা x থিটা ইকুয়াল টু পাইছি হচ্ছে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু ভুলটা দেওয়া আছে, ঠিক আছে? তো যদি শুদ্ধটা দেওয়া থাকতো তাহলে থিটা লিখতাম, ভুলটা দেওয়া থাকলে কি লিখতেছি? x থিটা লিখতেছি। আর 30 ডিগ্রি মানে কত? 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 303 কেলভিন। 303 কেজি। আচ্ছা, তো হচ্ছে এখন এই ভ্যালুগুলো এখানে বসাই দিবা। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই সূত্রের মধ্যে বসাই, থিটা তো থেকে যাবে, আমার থিটাটাই বের করতে হবে, বস্তুটার শুদ্ধ তাপমাত্রাটা। আর থিটা ইজ কত? থিটা ইজ হচ্ছে 273 কেলভিন, আর এদিকে হচ্ছে 373 মাইনাস 273 ইকুয়ালস টু এখানে হচ্ছে তোমার 303 মাইনাস 275 ডিভাইডেড বাই, আমি জাস্ট ভ্যালুগুলো বসে দিচ্ছি আর কিছু না, 371 মাইনাস কত? 275। এখান থেকে এবার ক্যালকুলেট করে থিটার মানটা বের করতে পারবে না? থিটার মান যেটা পাবো এটাই কি বস্তুটার শুদ্ধ তাপমাত্রাটা। জাস্ট ক্যালকুলেটর বসে দিবা ভ্যালুগুলো। স্যার ভ্যালুগুলো কি দেওয়া থাকবে, সঠিক ভ্যালুগুলো? না, ভ্যালুগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এগুলো দেওয়া থাকবে না, ঠিক আছে? তো থিটা কিসে পাবা? থিটা অবশ্যই কেলভিনে পাবা আর কি, ঠিক আছে? তো কেলভিন থেকে আবার কি করবা? এটাকে সেলসিয়াসে নিয়ে যাবা 273 বিয়োগ করে। যাক, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভুল থার্মোমিটার থাকলে। এই ধরনের ম্যাথ আমি তোমাদের আসতে দেখি নাই, তাও হচ্ছে করে দিলাম আর কি, ইন কেস যদি আসে। আচ্ছা, তো দেখো এটা গেল হচ্ছে আমাদের থার্মোমিটার নিয়ে যা কিছু আছে, থার্মোমিটারের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে, হ্যাঁ, এরপর হচ্ছে দেখো আমাদের হচ্ছে কাজের কিছু জিনিস দেখবো আমরা, ঠিক আছে? দেখো, আমাদের যদি কোন একটা বস্তুর আপেক্ষিক তাপের কথা তো জানো। আপেক্ষিক তাপ মানে কি? আপেক্ষিক তাপ মানে হচ্ছে আমাদের 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা তোমার হচ্ছে কি 1 কেলভিন পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপ লাগে এটাকে আমরা কি বলি? আপেক্ষিক তাপ বলি, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এস দিয়ে। 19 এর বছর এগুলো, ঠিক আছে? এটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার যদি বলতেছে হচ্ছে এমভরের একটা বস্তু, এমভরের একটা বস্তু আছে আমার কাছে, এটার তাপমাত্রা আমি কত পরিমাণ বাড়াবো? ডেল থিটা পরিমাণ বাড়াবো। ডেল থিটা তাপমাত্রা বাড়ালে, 19 এর সূত্র এটা তোমরা ভুলে গেছো, তাই হচ্ছে আমি একটু গিয়া করে পড়াচ্ছি। দেখো, এম্বরের একটি বস্তুর তাপমাত্রা আমাদের ডেল থিটা পরিমাণ বাড়ালে, ঠিক আছে, এবং ওইটার আপেক্ষিক তাপমাত্রা যদি কি হয়, ওইটার আপেক্ষিক তাপ যদি কি হয়, ওইটার আপেক্ষিক তাপ যদি হয় হচ্ছে এস, আপেক্ষিক তাপ যদি হয় এস, তাহলে হচ্ছে আমাদের তাহলে দেখো এম্বরে একটা বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়াতে হলে আমার যে তাপ লাগবে বা হচ্ছে যে কাজটা করতে হবে, ঠিক আছে, যে তাপ লাগবে ডেল কিউ, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা। এটা কিসের পরিমাণ? এটা হচ্ছে কাজের পরিমাণ, মানে তাপ শক্তিটাই তো কাজ, কাজ রূপে দিয়ে মানে কাজ রূপে কাজ করবে আর কি, ঠিক আছে? তো দেখো ডাব্লিউ ইকুয়াল টু কত? ডেল কিউ ইকুয়াল টু কত? এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা মানে কি? মানে হচ্ছে আমাদের এম্বরে একটা বস্তুর আপেক্ষিক তাপমাত্রা যদি এস হয় এবং ওইটার তাপমাত্রা যদি আমি কি পরিমাণ বাড়াতে চাই, ডেল থিটা পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমার কি থেকে যাবে পরিমাণ কত? ডাব্লিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখিও, এই সূত্রটা অনেক কাজে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে, এরপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে সাপোজ আমাদের হচ্ছে ধরো আহ কৃতকাজ, ঠিক আছে? কৃতকাজের দেখো আরো কিছু সূত্র আছে, কৃতকাজে কি আছে? আরো কিছু সূত্র আছে। সাপোজ হচ্ছে তোমার কোন একটা গতিশক্তিকে আমি তাপে রূপান্তরিত করব। কি কি বললাম? একটা গতিশক্তিকে আমি তাপে রূপান্তরিত করব। একটা গতিশক্তিকে তাপে রূপান্তরিত করা মানে কি? মানে হচ্ছে সাপোজ তুমি একটা বুলেট কি করলা, একটা দেওয়ালের মধ্যে একটা বুলেট ছুঁড়ে মারলা, তাহলে ওই বুলেটটা কি করবে? দেওয়ালের মধ্যে কিছু দূর ঢুকে তারপর হচ্ছে কি হয়ে যাবে? থেমে যাবে। তার মানে দেখো এখানে আসলে বুলেটের গতিশক্তিটা ইউজ হয়ে গেছে না? এরপর দেখবা তুমি যদি দেওয়ালটা টাচ করে দেখো, দেওয়ালটা আসলে কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। যে যে জায়গায় বুলেট ঢুকছে ওই জায়গাটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। কেন গরম হয়ে গেছে? তার কারণ হচ্ছে এই যে বুলেটের গতিশক্তিটা, এটা আসলে কিসে পরিণত হয়ে গেছে? তাপ শক্তিতে পরিণত হয়ে গেছে। এই জন্য দেওয়ালটা কি হয়ে যায়? গরম হয়ে যায়। বুঝেছো ব্যাপারটা? তো দেখো আমাদের যদি কোনো একটা গতিশক্তিকে যদি আমরা কিসে রূপান্তরিত করি, তাপে রূপান্তরিত করি, তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি ছিল? হাফ এম ভি স্কয়ার না? ভি যদি আমাদের কি হয়? ব্যাক হয়, তাহলে আমাদের এটা কি হবে? হাফ এম ভি স্কয়ার। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এম এস ডেল থিটা না?
যেহেতু দুইটাই কাজ, ঠিক আছে। আবার এটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, এটা ইকুয়ালস টু আমরা চাইলে এমজিএইচ লিখতে পারবো। এই সূত্রটা একটু লিখে রাখো। এমজিএইচ কখন, যখন হচ্ছে কোনো একটা উঁচু জায়গা থেকে কোনো একটা বস্তু পড়ছে এবং কোনো একটা বস্তু পড়ার কারণে এটার কি হয়ে গেছে, এটা হচ্ছে বিভব শক্তিটা তাপে রূপান্তরিত হইলে। একটা উপর থেকে কোনো একটা একটা দেওয়ালের ছাদ থেকে যদি তুমি কোনো একটা বস্তুকে ফেলে দাও, ওটার মধ্যে কি থাকে, একটা বিভব শক্তি জমা থাকে। ওটা যখন মাটিতে এসে পৌঁছালো, সাপোজ হচ্ছে বিভব শক্তিটা কিসে পরিণত হয়ে গেছে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, তখন যে পরিমাণ তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হবে। ঠিক আছে, এই সূত্রটা একটু লিখে রাখো নিচেরটা। W equals to half mv square equal to কত, ms delta equal to mgh। যখন যেটা লাগে ওইটা ইউজ করবা। আমি ম্যাথ দেখাচ্ছি, দেখো একটা কোশ্চেন লিখো, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আসছিল। সেটা হচ্ছে বলছে হচ্ছে 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট, কোশ্চেনটা একটু লিখো। 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 কেলভিন বৃদ্ধি পায়। আবার বলতেছি, 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট, সীসা, ঠিক আছে, 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 কেলভিন বৃদ্ধি পায়। অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল? ঠিক আছে, অন্য কোনোভাবে যদি তাপ নষ্ট না হয় তাহলে হচ্ছে বুলেটের বেগ কত ছিল? সীসার আপেক্ষিক তাপ, দেখো সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 125 জুল পার কেজি পার কেলভিন। সীসার আপেক্ষিক তাপ 125 জুল পার কেজি পার কেলভিন। তো দেখো এই ম্যাথ করার ক্ষেত্রে কি করবা, দেখো এই ম্যাথ করার ক্ষেত্রে হচ্ছে তোমাদের আহ, আমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে সীসার বুলেট, ঠিক আছে, বুলেটের ভর দেওয়া আছে না, বলতেছে হচ্ছে কত গ্রাম, 5 গ্রাম। তো 5 গ্রাম মানে কি, 5 গ্রাম মানে হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 কেজি, ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছে হচ্ছে এটার তাপমাত্রা কত বাড়াবা, বলতেছে হচ্ছে এটার তাপমাত্রা 160 কেলভিন বাড়াবা। তার মানে আমার ডেল থিটা ইকুয়াল টু কত, ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে 160 কেলভিন। দেখো এইবারের একটা তাপমাত্রা আমার এইবারের একটা বুলেটকে যখন আমি একটা দেওয়ালে ছুড়ে মারলাম, বলতেছে হচ্ছে দেওয়ালটা তাপমাত্রা কত বাড়ছে, 160 কেলভিন বাড়ছে। আচ্ছা, তো বলতেছে হচ্ছে বুলেটের ব্যাক বের করতে হবে। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে সীসার আপেক্ষিক তাপ। সীসার আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, 125 জুল পার কেজি পার কেলভিন। আমাকে কি বের করতে হবে, বুলেটের ব্যাক কত ছিল। তার মানে আসলে এখানে কি হয়েছে, এখানে এই বুলেটের গতিশক্তিটা আমার তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে না। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত লেখা যায়, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে এম এস ডেল্টা। ঠিক আছে, দেখো এখানে আমাদের উভয় সাইড থেকে এমটা কাটা যায়, তাহলে আমাদের আসলে এই যে এই এমটা আমাদের ইউজ হবে না। ঠিক আছে, এই এমটা আমাদের দরকার নেই। এখানে উভয় সাইড থেকে আমাদের কি কাটা যাবে, এমটা কাটা যাবে। তাহলে বলে এখান থেকে আমাদের ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কত লেগে যায়, এস ডেল থিটা না। এখন এস এর মান কত দেওয়া আছে, 125, আর ডেল থিটার মান দেওয়া আছে হচ্ছে 160। তাহলে এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা বের করতে পারবো না। তাহলে ভি এর ভ্যালু যেটা পাবো ওইটাই কি ছিল, ওটা হচ্ছে আমাদের সীসার বুলেটের ব্যাক ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জলপ্রপাতের ম্যাথ গুলো। ঠিক আছে, জলপ্রপাত মানে কি, দেখো আমাদের ওই যে জলপ্রপাত চিহ্ন, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি পাহাড়ের উপর থেকে যে পানিগুলো পড়ে। তো দেখো পাহাড়ের উপর থেকে যে পানিগুলো পড়তেছে, দেখো এখানে আমাদের তোমার হচ্ছে পাহাড়ের উপরের পানি আর হচ্ছে যে পানিটা নিচে চলে আসছে, মাটিতে চলে আসছে, ওই পানি, ঠিক আছে, এই দুইটা পানির তাপমাত্রা কি থাকে না, সেম থাকে না। পানিটা যখন নিচে পড়তেছে, এই পানির তাপমাত্রা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। পাহাড়ের উপরে পানির গুলো তাপমাত্রা কম থাকে, পানি যত নিচে আসে পানির তাপমাত্রা কি হয়ে যায়, বেড়ে যায়। ঠিক আছে, এখন বলো আমাদের আসলে এই পানিটার তাপমাত্রা আসলে কেন বাড়ে, তার কারণ হচ্ছে এই যে পানি উপর থেকে পড়তেছে, পানি যে পাহাড়ের উপর ছিল, পানির মধ্যে একটা বিভব শক্তি জমা ছিল না। তো এই পানিটা যখন নিচে নেমে আসে, এই বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যার ফলে হচ্ছে আমার কি হয়ে যায়, এই যে জলপ্রপাতের তাপমাত্রাটা বেড়ে যায়, মানে হচ্ছে জলপ্রপাতের যে পানির তাপমাত্রা এটা কি হয়, আস্তে আস্তে বেড়ে বেড়ে যায় আর কি। ঠিক আছে, তো দেখো এই ধরনের এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা চিরাং ইউনিভার্সিটি আসছিল। দেখো সেটা বলতে হচ্ছে একটি জলপ্রপাতের পানি 100 মিটার উপর হতে নিচে পতিত হয়। কোশ্চেনটা লিখো, একটি জলপ্রপাতের পানি 100 মিটার উপর হতে নিচে পতিত হয়, পানির তাপমাত্রার পার্থক্য কত? একটি জলপ্রপাতের পানি 100 মিটার উপর হতে নিচে পতিত হয়, পানির তাপমাত্রার পার্থক্য কত?
দেখো আমার এখানে কি 100 মিটার উপর থেকে পানি পড়ছে বলছে না, তাহলে আমার এইচটা দেওয়া আছে, পানি কত উপর থেকে পড়তেছে, এইচ ইকুয়াল টু কত 100 মিটার। আর কিছু কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। আচ্ছা এখানে আর কিছু দেওয়া না থাকলেও তোমার হচ্ছে যেহেতু পানি, এই পানির ক্ষেত্রে তোমার অবশ্যই কিছু মান মুখস্থ আছে, সেটা হচ্ছে কি পানির আপেক্ষিক তাপ কত কে বলতে পারবা? 4200। হ্যাঁ 4200 বা 4200। ঠিক আছে, এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে না। পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এই ভ্যালুটা তোমাকে তাহলে কি আছে দেওয়া আছে। এখন তোমাকে কি বের করতে হবে? তাপমাত্রার পার্থক্যটা বের করতে হবে, মানে কি আমাকে ডেল থিটাটা বের করতে হবে। তাহলে এই যে সেম কাজ, W ইকুয়াল টু কত? W ইকুয়াল টু mgh ইকুয়াল টু কত? ms ডেল থিটা। এখানে ক্ষেত্রে সেম, আমার দুই পাশ থেকে m টা কাটাকাটি যাবে না, এই যে am আর am কি করলাম কাটাকাটি দিলাম। তাহলে আমাদের এখানে g এর মান হচ্ছে 9.8, h এর মান আমি জানি না, h এর মান রেখে দিলাম, s এর মান হচ্ছে তোমার 4200, আর ডেল থিটার মান কত? ডেল থিটার মান আমরা জানি না। আচ্ছা h এর মান তো জানি, সরি, h এর মান কত? h এর মান হচ্ছে 100, h এর মান হচ্ছে 100। তাহলে এখান থেকে ডেল থিটাটা বের করবা, ঠিক আছে? যেটা এটা आंसर, এই ম্যাথটা হচ্ছে চিরাং ইউনিভার্সিটি ছিল, তো এটা आंसर হচ্ছে 0.23 কেলভিন আসবে, 0.23 কেলভিন। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের তাপগতিবিদ্যার সূত্রগুলো। ঠিক আছে, দেখো তাপগতিবিদ্যা প্রথম সূত্র আমাদের কি বলে? তাপগতিবিদ্যা প্রথম সূত্র আমাদের বলে হচ্ছে, লিখে রাখো এই জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের dq ইকুয়ালস টু কত? dq ইকুয়ালস টু হচ্ছে du প্লাস কত? dw। ঠিক আছে, এখানে কোনটা কি দেখো, dq কি? dq হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন, তাপের পরিবর্তনটা। dq কি জিনিস? এটা হচ্ছে তাপের পরিবর্তন, মানে কি পরিমাণ তাপ আমরা দিছি সিস্টেমের মধ্যে, বা সিস্টেম থেকে আমরা কি পরিমাণ তাপ কি করে ফেলছি, বের করে ফেলছি। আর ডিইউ কি? ডিইউ হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তি পরিবর্তন। ইউ মানে কি? ইউ দিয়ে আমরা কি বুঝাই? অন্তঃস্থ শক্তি বুঝাই। আর ডিইউ মানে কি? ডিইউ মানে হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন, আমাদের অন্তঃস্থ শক্তির কি পরিমাণ বাড়ছে অথবা কি কি পরিমাণ কমছে। আর ডিডব্লিউ কি? ডিডব্লিউ হচ্ছে আমরা কি পরিমাণ কাজ করছি। ঠিক আছে, এটা কি সিস্টেমের উপর কাজ হয়েছে নাকি সিস্টেম নিজে কাজ করছে, এই ধরনের জিনিসগুলো। তো দেখো এখানে হচ্ছে আমাদের কিছু সাইনের একটু ব্যাপার স্যাপার আছে, একটু সাইন কনভেনশন আছে, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, সাইন কনভেনশনটা অবশ্যই বুঝতে হবে। দেখো এই ম্যাথে সাইন কনভেনশন না বুঝলে এই ম্যাথ করতে পারবে না, এই ম্যাথ হচ্ছে একদম ইজিয়েস্ট ম্যাথ, কিন্তু সাইন কনভেনশন বুঝতে হবে। দেখো আমাদের ডিকিউ প্রথমে প্রথমে আসলে ডিকিউ কখন পজিটিভ হবে? ডিকিউ পজিটিভ হবে হচ্ছে যদি আমরা কি দিই, সিস্টেমে তাপ দিই, সিস্টেমে তাপ দিলে। ঠিক আছে, মানে তুমি যেখানে কাজটা করতেছো, তোর একটা সিলিন্ডারের মধ্যে কাজটা করতেছো, ওই সিলিন্ডারের মধ্যে তুমি যদি তাপ দাও তাহলে হচ্ছে কি ডিকিউ পজিটিভ, আর যদি কি করো এখান থেকে যদি তাপটা বের করে ফেলো তাহলে হচ্ছে কি নেগেটিভ। এখান থেকে যদি তাপটা বের করে ফেলো তাহলে হচ্ছে আমাদের কি নেগেটিভ পাবে ডিইউ এর ভ্যালু। তাহলে দেখো সিস্টেম থেকে তাপ বের করলে বা তাপ অপসারিত করলে আর কি। ঠিক আছে, সিস্টেম থেকে তাপ বের করলে একটু লিখে রাখো এই জিনিসগুলো, কারণ হচ্ছে এই সাইন কনভেনশন না জানলে ম্যাথ করতে পারবে না। আচ্ছা এই ডিকিউ গেল, এরপর হচ্ছে ডিইউ। ডিইউ ইজি ব্যাপার, সেটা হচ্ছে যদি অন্তঃস্থ শক্তি বাড়ে তাহলে প্লাস, অন্তঃস্থ শক্তি কমলে কি মাইনাস। তাহলে দেখো আমাদের ডিইউ প্লাস হবে কখন? যদি অন্তঃস্থ শক্তি বাড়ে। অন্তঃস্থ শক্তি বাড়লে। আর হচ্ছে নেগেটিভ কখন হবে? যদি হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তিটা কমে, এই যে অন্তঃস্থ শক্তি কমলে। আচ্ছা এরপর আসে ডিডব্লিউ। ডিডব্লিউ ব্যাপারটা দেখো, এটা একটু এখানে একটু হচ্ছে সেন্টেন্সের কথা আছে, দেখো সেটা হচ্ছে ডিডব্লিউ কখন পজিটিভ হবে? যদি আমরা কি করি, যদি সিস্টেম কাজ করে। ঠিক আছে, সিস্টেম নিজে কাজ করলে, সিস্টেম নিজে কাজ করলে প্লাস, আর সিস্টেমের উপরে কাজ করলে কি মাইনাস। মানে একটা সিলিন্ডার নিজে থেকে যদি প্রসারিত হয়ে যায়, ঠিক আছে, নিজে থেকে ধরো এটা গ্যাসের আয়তনটা বেড়ে গেল একটা সিলিন্ডারের মধ্যে, ওই সিলিন্ডারটি কি হয়ে গেছে আপনা আপনি প্রসারিত হয়ে গেছে, মানে আয়তনটা বেড়ে গেছে, তখন হচ্ছে কি আমাদের ডিডব্লিউ প্লাস। আর যদি আমরা কি করি সিলিন্ডারটাকে চেপে ধরি, যদি আয়তন কমে যায় তাহলে হচ্ছে কি ডিডব্লিউ মাইনাস। ঠিক আছে, একটু লিখে রাখো।
ডিডব্লিউ নেগেটিভ পাবো কখন, যখন সিস্টেমের উপরে কাজ করলে। সিস্টেমের উপরে কাজ করা মানে কি, মানে হচ্ছে আমরা আয়তনটা কমাই দেওয়া, সিস্টেমের উপর কাজ করলে। ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার সাইন কনভেনশন। দেখো আমি আবারও বলতেছি, ডিকিউ কখন প্লাস হবে, মানে ডিকিউ প্লাস হবে হচ্ছে কখন, যদি আমরা সিস্টেমের মধ্যে তাপ দিই, বাইরে থেকে সিস্টেমের মধ্যে যদি আমরা এক্সট্রা তাপ দিই তখন হচ্ছে প্লাস, আর ওইখান থেকে যদি আমরা তাপটা বের করে ফেলি তাহলে মাইনাস। আর ডিও কখন প্লাস, ডিও প্লাস হচ্ছে যদি আমাদের অন্তঃস্থ শক্তি বাড়ে, আর অন্তঃস্থ শক্তি কমলে কি মাইনাস। আর ডিডব্লিউ প্লাস কখন হবে, যদি সিস্টেমের নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে মানে আয়তন যদি বাড়ে। এটা একটু লিখে রাখিয়ে পাশে, সিস্টেম কখন নিজে কাজ করবে, যদি আয়তনটা বাড়ে। আর ডিডব্লিউ কখন নেগেটিভ হবে, যদি সিস্টেমের উপরে কাজ করে মানে আয়তনটা যদি কমে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা। তো দেখো এখানে হচ্ছে আমাদের আরেকটু জিনিস আছে, এখানে আমাদের দেখো ডিডব্লিউ, ডিডব্লিউ একটা সূত্র আছে, এটাও একটু লিখে রাখো। ডিডব্লিউ ইকুয়ালস টু কত, ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পি ডিভি। পি কি, পি হচ্ছে আমাদের চাপ, আর ডিভি কি, ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। এই যে এখান থেকে বলতেছিলাম, দেখো আমাদের যদি আয়তনটা যদি বাড়ে তাহলে আমাদের এখানে ডিডব্লিউটা কি হবে, প্লাস হবে না। এই জন্য হচ্ছে কি, আয়তন যদি বাড়ে সিস্টেম নিজে কাজ করবে এবং ডিডব্লিউ প্লাস হবে, আর আয়তন যদি কমে তাহলে হচ্ছে ডিডব্লিউ কি হবে, মাইনাস হবে। ডিডব্লিউ করছে কত, পিডিবি, পি হচ্ছে আমাদের চাপ, আর ডিবি হচ্ছে আমরা কি পরিমাণ আয়তন চেঞ্জ করছি ওইটা। আয়তন বাড়াইলে প্লাস, কমাইলে কি মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে ডিডব্লিউ করছে কত, পিডিবি। এখন দেখো এখানে আরো একটু কিছু ইনফরমেশন আছে, ওগুলো লিখে রাখো। সেটা হচ্ছে যদি আমাদের সমষ্ণ প্রক্রিয়া হয়, সমষ্ণ প্রক্রিয়া মানে কি, সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের তাপমাত্রায় চেঞ্জ না হইলে, ওই যে লাস্ট ক্লাসে আমরা বয়েলের সূত্র বলছিলাম ওইটার মতো সমষ্ণ প্রক্রিয়া। দেখো সমষ্ণ প্রক্রিয়া হইলে মাথায় রাখবা অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা জিরো। মানে সমষ্ণ প্রক্রিয়া যদি পরীক্ষায় বলে দেয় তাহলে ডি ইকুয়াল টু কত হবে, জিরো। যদি তোমাকে বলে কি এই যে যে প্রক্রিয়া কাজটা করছো এটা কি সমষ্ণ প্রক্রিয়া, তাহলে কি লিখবা, ডি ইকুয়াল টু জিরো লিখে দিবা একদম চোখ বন্ধ করে, এটা বাড়বেও না কমবেও না। আর যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, কে বলতে পারবা? তাপ স্থির। হ্যাঁ, তাপ স্থির থাকবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে তাপ স্থির থাকবে, মানে হচ্ছে আমরা কি করতে পারবো না, বাইরে থেকে কোনো তাপ দিতে পারবো না। ঠিক আছে, এই ধরো এটা একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে এই যে ধরো আমাদের এখানে আমাদের কি ছিল একটা, এখানে ধরো আমাদের একটা মোম ছিল, এখানে আমাদের একটা মোম ছিল, এখান থেকে আমরা তাপ দিচ্ছিলাম, বা হচ্ছে একটা ল্যাম্প ছিল। তো আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা কোন একটা পদার্থ দিয়ে এখানে আমরা তাপ যাওয়াটা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। এই যে নিচের পাটটা দিয়ে, নিচের পাটটা দিয়ে আমরা কোন একটা জিনিস দিয়ে এখানে তাপ যাওয়াটা বন্ধ করে দিয়েছি। তো তাপ যাওয়া বন্ধ করে দিলে এখানে কি, এখানে সিস্টেমে কোনো তাপ ঢুকতেও পারবে না, সিস্টেম থেকে কি করতে পারবে না, তাপ বেরো হইতে পারবে না। এই যে এখানে আমরা বেঁধে দিলাম, ঠিক আছে, সিস্টেমে কোনো তাপ ঢুকতে পারবে না, সিস্টেম থেকে কোনো তাপ বের হইতে পারবে না। আমরা দেখো এই যে সিস্টেমের মধ্যে আমাদের তাপটা কি স্থির, এই যে তাপ যদি স্থির থাকে তখন এটাকে আমরা কি বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর তাপ স্থির থাকা মানে কি, তাপের পরিবর্তন জিরো। তাপ স্থির থাকা মানে তাপের পরিবর্তন কত হবে, জিরো। তার মানে দেখো আমাদের এই যে যে সূত্রটা লিখে দিয়েছি সেটা হচ্ছে কি, এই যে ডিকিউ ইকুয়ালস টু ডিও প্লাস ডিডব্লিউ, এই যে সূত্রটা লিখলাম, এখানে যদি আমাদের সমষ্ণ প্রক্রিয়া বলে তাহলে হচ্ছে ডিও ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, এই যে অন্তঃস্থ শক্তি পরিবর্তনটা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে ডিকিউটা আমাদের কি যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই হলো হচ্ছে আমাদের পুরা তাপগতিবিদ্যা প্রথম সূত্রের সামারিটা। ঠিক আছে, সবগুলো জিনিস একটু ভালো করে মাথায় রাখলে এখান থেকে ম্যাথ করা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমাদের প্রথম ম্যাথটা একটু লিখো। কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে, কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে 42 জুল কাজ সম্পাদন করে। কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে এবং 42 জুল কাজ সম্পাদন করে, সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? এই ম্যাথটা ডিউতে আসছিল, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে এবং 82 জুল কাজ সম্পাদন করে, সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের 1500 জুল তাপ শোষণ করছে বলছে এবং 82 জুল কাজ সম্পাদন করছে বলছে। আচ্ছা, সিস্টেম 1500 জুল তাপ শোষণ করা মানে কি, সিস্টেমের তাপটা বেড়ে গেছে না, মানে সিস্টেম তাপ গ্রহণ করছে না। আর সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে আমাদের ডিকিউ কি হয়, প্লাস হবে। তাহলে আমাদের ডিকিউ ইকুয়াল টু কত হবে, ডিকিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস 1500 জুল। আচ্ছা, এরপর বলছে হচ্ছে কি সিস্টেম 82 জুল কাজ সম্পাদন করে, তার মানে কাজটা কে করছে, সিস্টেম করছে। সিস্টেম যদি নিজে কাজ করে থাকে তাহলে আমাদের ডিডব্লিউ কি হয়,
প্লাস হয়, তাই ডিডব্লিউ গুলো কত হবে, ডিডব্লিউ গুলো হচ্ছে প্লাস 82 জুল। ঠিক আছে, আচ্ছা তো আমাদের কি বের করতে বলছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা বের করতে বলছে, মানে আমাদের ডিইউটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি সিস্টেম গিয়া থেকে, তাপগতির প্রথম সূত্র থেকে, সেটা হচ্ছে ডিকিউ ডিইউ প্লাস কত ডিডব্লিউ। এখন ডিকিউ মানে কি, ডিকিউ মানে হচ্ছে আমাদের 1500 জুল, আর ডিইউ মানে হচ্ছে আমাদের এটা, ডিইউটা আমাদের জানি, এটাই আমাদের বের করতে হবে, আর ডিডব্লিউ হচ্ছে কত 82। তাহলে এখান থেকে ডিইউটা বের করতে পারবো না, ডিইউ গুলো কত আসবে, ডিইউ গুলো আসবে 1418। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে ম্যাথটা দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটি ছিল, সেটা হচ্ছে 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয়। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আবার বলতেছি, 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয়, 100 জুল। ঠিক আছে, উক্ত ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, এখন এখানে দেখো আমাদের কি বলে দিয়েছে প্রথমে, রুদ্ধতাপীয়। ঠিক আছে, রুদ্ধতাপীয় ওয়ার্ডটা বলে দিয়েছে মানে কি, আমার এখানে ডিকিউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে না, যেটা আমরা দেখছিলাম। এই যে এখানে যদি দেখো, কই জানি লিখছিলাম, আচ্ছা মুছে দিছি আমি। দেখো, রুদ্ধতাপীয় প্রসারণ হলে ডিকিউ ইকুয়ালস টু 0, সমস্ত প্রসারণ হলে ডিইউ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যেহেতু রুদ্ধতাপীয় ওয়ার্ডটা বলে দিয়েছে, তাহলে আমাদের কি ডিকিউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রসারণ বলছে, আর প্রসারণ মানে কি আমাদের আয়তনটা বেড়ে গেছে না, আর আয়তন বাড়া মানে কি সিস্টেম নিজে কাজ করতেছে, আর সিস্টেম নিজে কাজ করলে ডিডব্লিউ কি হবে, প্লাস হবে। আচ্ছা, কত জুল করছে বলছে, 100 জুল, তাহলে কত হবে, ডিডব্লিউ ইকুয়াল টু প্লাস 100 জুল। তাহলে আমাদের কি বের করতে হবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউটা বের করতে বলছে না। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস কত ডিডব্লিউ। তাহলে দেখো আমাদের ডিকিউ এর মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, আর ডিইউ আমাদের জানা নাই, তাই ডিইউ রেখে দিলাম, প্লাস ডিডব্লিউ মান হচ্ছে আমাদের 100। ঠিক আছে, তাহলে আমাদের ডিইউ ইকুয়ালস টু কত হবে, ডিইউ ইকুয়ালস টু হচ্ছে -100 জুল। ঠিক আছে, আর -100 জুল আসা মানে কি, মানে আমার অন্তঃস্থ শক্তিটা কি হবে, কমে যাবে। মাইনাস আসা মানে কি, মাইনাস আসা মানে আমার অন্তঃস্থ শক্তিটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, প্রবলেম আছে কারো? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমরা কি পড়ছি, আমরা হচ্ছে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ দেখছিলাম। আমরা কাকে দেখছি, আপেক্ষিক তাপটা দেখছি। তো আপেক্ষিক তাপ আসলে কি ছিল, আপেক্ষিক তাপ ছিল হচ্ছে এম্বরের একটা বস্তুর 1 কেলভিন পরিমাণ তাপমাত্রা বাড়াতে আমার যে পরিমাণ তাপ লাগে। এখন আমরা দেখবো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ মানে কি, দেখো মোলার আপেক্ষিক তাপ মানে হচ্ছে আমাদের 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে। আগেরটা কি ছিল, আপেক্ষিক তাপ হচ্ছে এম্বরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, আর তোমার হচ্ছে কি, সরি, 1 কেজি ভরের বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কি কাজ করতে বেরিয়েছিল আপেক্ষিক তাপ, ওটা ছিল হচ্ছে 1 কেজি। আর এটা কি, এটা হচ্ছে আমাদের 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই, পার্থক্য কি? তো আপেক্ষিক তাপ আর মোলার আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য কি, আপেক্ষিক তাপ আমরা 1 কেজি বস্তুর জন্য হিসাব করি, আর মোলার আপেক্ষিক তাপে কি 1 মোল বস্তুর জন্য হিসাব করি। ঠিক আছে, তো দেখো এই মোলার আপেক্ষিক তাপকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, বলতে হচ্ছে সি দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন এই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে আমাদের দুইটা কেস আছে, একটা হচ্ছে আমাদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। দেখো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বললে আমরা এটাকে সিপি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে এটাকে আমরা সিভি দিয়ে রিপ্রেজেন্ট করি। যেটা স্থির থাকবে ওইটা এখানে কি লিখবা, নিচে ছোট করে লিখে দিবা। আবারও বলতেছি, আমাদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে কি, এটা একটু লিখে রাখো, সেটা হচ্ছে আমাদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, আর সিভি কি, সিভি হচ্ছে আমাদের স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আমাদের সিভি। আচ্ছা, তো দেখো এই সিপি আর সিভি এর হচ্ছে আমাদের কতগুলো রিলেশন আছে, এই রিলেশনগুলো আমরা একটু দেখবো। দেখো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু 1। দেখো এই জিনিসগুলো হুবহু হচ্ছে তোমার গিয়াতে আসে, পরীক্ষায় আসে। ঠিক আছে, এখান থেকে তেমন একটা ম্যাথ আসে না,
কিন্তু কি এই যে এই জিনিসগুলো পরীক্ষায় হুবহু চলে আসে, সিপি এবং সিভি এর রিলেশন গুলো। দেখো সিপি মানে সিভি ইকুয়ালস টু আর, আর মানে কি, আর মানে হচ্ছে যে আমরা বলছিলাম সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটার মান কত 8.314 লাস্ট ক্লাসে, 8.314। তারপর একক কি একক মনে আছে কারো? জুল পার কেলভিন পার মোল। হ্যাঁ জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সার্বজনীন গ্যাস ধ্রুবক ছিল। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়ালস টু কত, গামা। গামা। ঠিক আছে, এই দুইটা রিলেশন আমার কি রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। এই গামার মানটা কি করে, গামার মানটা আমাদের গ্যাসের ভিত্তিতে ভেরি করে। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের গ্যাসের গ্যাসটা কত পারমাণবিক এটার উপর ডিপেন্ড করে। তো এই ভ্যালুগুলো একটু লিখে রাখো। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলো পরীক্ষা হুবহু আসে এই জিনিসগুলো। দেখো আমাদের যদি কি বলে, আমাদের যদি বলে এক পারমাণবিক গ্যাস, কি বলছে, এক পারমাণবিক গ্যাস বললে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, 1.67। 1.67। এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবো। ঠিক আছে, আর হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস বলে 1.4। দ্বিপারমাণবিক গ্যাস বললে হচ্ছে গামার মান 1.41, 1.41। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমাদের বহু পারমাণবিক বলে 1.33। 1.33, 1.33। একটু ভালো করে একটু মাথায় রাখবে এই জিনিসগুলো। ঠিক আছে, আর তারপর হচ্ছে তোমার এখানে এখানে যে আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ করা হয়, গামা গুণ করা হয়। গামা গুণ করা। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখে, কারণ এটাও কিন্তু হচ্ছে আমি দেখতেছি যে 3-4 বার আসছে। ঠিক আছে, ভার্সিটিতে এটা কি, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল ইকুয়ালস টু কত, ইকুয়ালস হচ্ছে গামা ইনটু সমষ্ণ রেখার ঢাল। মানে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ বেশি, গামা গামা গুণ। গুণ বেশি। মানে গামা গুণ বেশি খাড়া সমষ্ণ রেখার ঢাল। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু লিখে রাখো। এগুলো থেকে হুবহু এমসিকিউ আসে, কোনো ম্যাথ আসে না এখান থেকে। ঠিক আছে, এখানে চাইলে হচ্ছে তুমি আরেকটা সূত্র হচ্ছে একটু মুখস্থ রাখতে পারো, সেটা হচ্ছে তোমার সিভি। ঠিক আছে, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের সিপি মানে সিভি ইকুয়াল টু আর, এই যে সিপি মানে সিভি ইকুয়াল টু আর, আর সিপি বাই সিভি ইকুয়াল টু কত, গামা আছে না। এই দুইটা সূত্র থেকে একটা সূত্র আনা যায়, সেটা হচ্ছে সিভি এর সূত্র, সিপি এর সূত্রটা ক্যালকুলেশন করে। ঠিক আছে, এটা চাইলে তুমি মুখস্থ রাখতে পারো। সেটা হচ্ছে সিপি ইকুয়াল টু কত, সিপি ইকুয়াল টু সরি 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 সিভি সিভি। ঠিক আছে, সিভিটা পাইলে সিপিও পাই যাবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো সিভি ইকুয়ালস টু মাথায় রাখবে আর বাই গামা মাইনাস 1, কত, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আমার সিপি ইকুয়াল টু কত হবে, এই যে আমরা জানি কি সিপি ডিভাইড বাই সিভি ইকুয়াল টু গামা যায় না, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে, সিপি ইকুয়াল টু গামা ইনটু সিভি হবে না। তাহলে এই যে এখানে আমরা সিপি ইকুয়াল টু কত পাবো, সিপি ইকুয়াল টু গামা ইনটু সিভি, তার মানে কত, এই যে গামা ইনটু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই দুটোও চাইলে মুখস্থ রাখতে পারো, কিন্তু এই দুটো আসলে এখান থেকে আসা যায়, কিন্তু মুখস্থ রাখাটা বেটার, কারণ ওগুলো বের করতে টাইম চলে যাবে। সিভি ইকুয়ালস কত, সিভি ইকুয়ালস হচ্ছে আর ডিভাইড বাই গামা মাইনাস 1, আর সিপি ইকুয়াল কত, সিপি ইকুয়াল হচ্ছে গামা ইনটু সিভি। ঠিক আছে, এখানে আমার ম্যাথ কোনো কিছু নাই, এখান থেকে হচ্ছে এই জিনিসগুলোই আসে। ঠিক আছে, এই জিনিসগুলো হুবহু আসে, এখানে কোনো ম্যাথ নেই। ঠিক আছে, তোমার হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে মানে এই চ্যাপ্টারে অনেক প্রচুর সূত্র। ঠিক আছে, সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, আলটিমেটলি এটাই। আচ্ছা, এরপর আসে তাহলে সমস্ত প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমাদের কিছু ম্যাথ আছে। সমস্ত প্রক্রিয়া ম্যাথগুলো আমাদের জ্ঞাত হয়ে গেছে। তোমার হচ্ছে কোথায়, ওই যে আদর্শ গ্যাসে। ঠিক আছে, আদর্শ গ্যাসে বয়েলের সূত্রের যে ম্যাথগুলো, ওইগুলোই কি এখানে সমস্ত প্রক্রিয়ার ম্যাথ। ঠিক আছে, হুবহু। এখন আসে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাথগুলো, আমাদের কিছু সূত্র দেখবো। ঠিক আছে, সূত্রগুলো একটু লিখে রাখো। সেটা হচ্ছে, আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের ডিকি ইকুয়াল টু 0 থাকবে, এটা মাথায় রাখি অলওয়েজ। আর সূত্রগুলো কি, সূত্রগুলো হচ্ছে আমাদের তিনটা সূত্র আছে। পিবি গামা ইকুয়ালস টু কি, ধ্রুবক। পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, তার মানে মানে আমরা কি পেতাম, আমরা হচ্ছে বয়েলের সূত্রে কি দেখছিলাম, বয়েলের সূত্রে দেখছিলাম আমরা পিভি ইকুয়ালস টু ধ্রুবক, পিভি ইকুয়ালস টু কত, কনস্ট্যান্ট। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখিও।
এগুলো মুছে দিই, এগুলো আমার লাগতেছে না। তাই দেখো পিভি গামা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, P1 V1 গামা ইকুয়ালস টু, সূত্রগুলো একটু লিখে রাখো এগুলো। P1 V1 গামা ইকুয়ালস টু কত, P2 V2 গামা। এটা হচ্ছে ফার্স্ট সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে। এগুলো লিখে রাখো উপরে হেডলাইনে, সেটা হচ্ছে কত, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা। আচ্ছা, এরপর দেখো এটা গেল হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া P1 V1 গামা ইকুয়ালস টু কত, P2 V2 গামা। এটা হচ্ছে যদি চাপ এবং তাপমাত্রা দেওয়া থাকে, চাপ এবং আয়তন দেওয়া থাকে। আচ্ছা, এখন যদি আমাদের আয়তন আর তাপমাত্রা দেওয়া থাকে তখন হচ্ছে সূত্র হচ্ছে এটা, সেটা হচ্ছে টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু কত, ধ্রুবক, মানে কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে। টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো হচ্ছে T1 V1 গামা মাইনাস 1, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কত, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র, ঠিক আছে। থার্ড সূত্রটা তোমার শিখতে হবে এরকম কোনো কথা নেই, তুমি ফার্স্ট সূত্র এবং সেকেন্ড সূত্র ইউজ করে থার্ড সূত্রে ম্যাথটা করতে পারবা। ম্যাথটা একটু জাস্ট লেংদি হয়ে যাবে, তো লেংদি করতে না ছেলে সূত্রটা মুখস্থ রাখবে, সেটা হচ্ছে কি টিপি 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার থার্ড সূত্র। তাহলে দেখো এখান থেকে যদি আমরা লিখি সেটা হচ্ছে কত বাবা, T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়ালস টু T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়ালস টু কত, T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, ঠিক আছে। দেখো এই সূত্রগুলো একটু মনে রাখতে একটু কঠিন হবে কিন্তু কিছু করার নেই। এগুলো একটু কি করবে, এগুলো একটু বাসায় কয়েকবার লিখবে এই সূত্রগুলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেখো প্রথম সূত্রটা আমার কিসের জন্য, প্রথম সূত্রটা যদি আমাদের চাপ এবং আয়তন দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। আর সেকেন্ডটা হচ্ছে কি, এগুলো থেকে তো ম্যাথ আসে না মনে হয়। আসে অনেক ম্যাথ আসে এখান থেকে, ঠিক আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে অনেক ম্যাথ আসে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্যাল, তো তো জাহাঙ্গীরনগরে এই জিনিসগুলো বেশি আসে। ঢাবি এবং চিরাং ইউনিভার্সিটিতে কম আসে এখান থেকে, হ্যাঁ। ঢাবি এবং চিরাং ইউনিভার্সিটি থেকে আমি এখান থেকে কোয়েশ্চেন দেখতেছি না, ম্যাথ দেখতেছি না খুব বেশি, কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগুলো থেকে এখানে অনেক ম্যাথ দেখতেছি, ঠিক আছে। এই জন্যই করাচ্ছে, না হয়তো এত কঠিন টপিকটা করাইতাম না তোমাদেরকে, ঠিক আছে। দেখো P1 V1 গামা ইকুয়ালস টু কত, P2 V2 গামা। এটা হচ্ছে প্রথমটা, T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, এটা হচ্ছে সেকেন্ডটা। আর থার্ডটা কি, থার্ডটা হচ্ছে T1 P1 গামা 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়ালস টু কত, T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের তিনটা সূত্র। এখন দেখো এখান থেকে যদি ম্যাথ দেখি, প্রথমটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরে আসছিল 11-12-তে, ঠিক আছে। দেখো এটা বলছে হচ্ছে 27°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত করে দ্বিগুণ আয়তন লাভ করে। আচ্ছা, আমরা এখানে আসলে রুদ্ধতাপীয় বলছে নাকি রুদ্ধতাপীয় বলে না, এটা আসলে কেমনে বুঝবো। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি কোন একটা কোশ্চেনে যদি এরকম বলে দেওয়া থাকে যে কি হঠাৎ হঠাৎ করে তোমার কি হয়ে গেছে, এই যে হঠাৎ করে কোন একটা আয়তন দ্বিগুণ হয়ে গেছে, বা হচ্ছে তোমার কি মানে হ্যাঁ মানে টোটাল কথা হঠাৎ করে বলে, মানে হচ্ছে ইমিডিয়েটলি এই টাইপের কোনো ওয়ার্ড থাকলে, মানে ইমিডিয়েটলি হঠাৎ করে হয়ে গেছে, ঠিক আছে। এটা হঠাৎ করে তোমার কি আয়তন দ্বিগুণ হয়ে গেছে, চাপ দ্বিগুণ হয়ে গেছে, এরকম যদি জিনিস থাকে তাহলে মাথায় রাখবে কি ওটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে মাথায় রাখবে কি এটা রুদ্ধতাপীয়, ঠিক আছে। তাই দেখো আমার কোয়েশ্চেনটা একটু লিখো। কোয়েশ্চেনটা বলতেছে হচ্ছে 27°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে। 27°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে। যদি গামা ইকুয়াল টু 1.4 হয় তবে চূড়ান্ত তাপমাত্রা কত। আবার বলতেছি 27°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে। যদি গামা ইকুয়াল টু 1.4 হয় তবে চূড়ান্ত তাপমাত্রা কত। দেখো 27°C তাপমাত্রা মানে কি, প্রথম তাপমাত্রা আমার কত 27°C না, আর 27°C মানে কি 300 কেলভিন, ঠিক আছে। তারপর বলতেছে হচ্ছে এদের এই গ্যাসটাকে আমি হঠাৎ প্রসারিত করছি, তার মানে কি এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর হঠাৎ প্রসারিত করে আয়তনটা দ্বিগুণ করছি। তার মানে দেখো শুরুতে ধরো আমাদের আয়তন V1 ছিল, তাহলে আমাদের শেষের আয়তন V2 কত হবে, 2V1 হবে,
তাই না? আর আরেকটা জিনিস দেওয়া আছে কি, গামার ভ্যালুটা দেওয়া আছে, গামার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.4। তাহলে আমাকে কি বের করতে বলছে, চূড়ান্ত তাপমাত্রা মানে টি টুটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখো টি এবং ভি এর সম্পর্ক না, সম্পর্কটা তাহলে আমাদের কি ছিল, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। দেখো আমি বলতেছি বারবার, এই জিনিসটা হচ্ছে তোমাদের মানে এখান থেকে ম্যাথগুলো, ঠিক আছে, ম্যাথগুলো হচ্ছে তোমার জ্ঞাতে আসে না, ঢাবিতেও আসে না, চীনা ইউনিভার্সিটিতে আসে না, মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আসে না, কিন্তু এখান থেকে বারবার রিপিট হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগুলা, এই তিনটা চারটা ছাড়া আমি এখন কোনো ইউনিভার্সিটি ম্যাথ দেখতেছি না এখানে। তো তোমরা চাইলে এটা পড়ো, ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা পড়তে পারো, না হচ্ছে বাদ দিতে পারো, ঠিক আছে, তোমাদের খুশি এটা। আচ্ছা, এরপর দেখো তাহলে আমাদের টি ওয়ান ইকুয়াল টু কত, টি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে আমাকে 300, আর ভি ওয়ান তো ভি ওয়ান থেকে যাবে, গামা মাইনাস 1 মানে কি, আচ্ছা এটাকে আমরা একটু ঠিক করে লিখি, দেখো তো এটাকে আমরা এবার লিখতে পারবো, এখানে টি ওয়ান এবার থাকলো, টি টু এবার থাকলো, এটাকে আমরা এবার লিখতে পারবো না, ভি টু মানে ভি ওয়ানটাকে আমি পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, তাহলে ভি টু বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস 1 লেখা যায় না। হ্যাঁ দেখো এই ভি টু মানে কি, ভি টু মানে আবার আমাদের টু ভি ওয়ান না, এই যে উপরে যেটা ভি টু লিখছি, ভি টু মানে আমাদের কি ছিল, টু ভি ওয়ান। তাহলে দেখো এখানে ভি ওয়ান কাটা যায়, গামার মান দেওয়া আছে কত, গামার মান দেওয়া আছে হচ্ছে 1.4, ঠিক আছে, তাহলে এখানে সবগুলো বসাবে, এখান থেকে টি টুটা বের করবা, ঠিক আছে। যেসব ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ওইসব ইউনিভার্সিটিতে এই ম্যাথটা জীবনে আসবে না, ঠিক আছে, এখান থেকে ম্যাথ জীবনে আসবে না, ঠিক আছে। স্যার V2 নিচে যাবে না? হ্যাঁ না, V2 নিচে যাবে না? আমি ভি ওয়ানটাকে ডান পাশে নিয়ে গেছি, এই ভি ওয়ানটাকে এখানে নিয়ে গেছি, ভি টু এর নিচে নিয়ে গেছি, বুঝা গেছে। আচ্ছা এরপর দেখো, এটা পরের টপিক হচ্ছে, হ্যাঁ কার্নো ইঞ্জিন, ঠিক আছে, এখান থেকে অনেক ম্যাথ আসে তোমাদের, ঠিক আছে, একদম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখান থেকে ম্যাথ আসে, এটা হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। তো দেখো এখানে আমরা যে জিনিসগুলো দেখবো, প্রথম হচ্ছে আমাদের কর্মদক্ষতা, একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। কার্নো ইঞ্জিন আসলে কি করে, কার্নো ইঞ্জিনের প্রথমে আমি যদি একটু বেসিক বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের একটা উচ্চ তাপমাত্রা একটা সোর্স থাকে, এই সোর্সের তাপমাত্রা অনেক হাই থাকে, অনেক বেশি থাকে, এখান থেকে আমাদের কিছু পরিমাণ তাপ বের হয়, তাপ বের হয়ে কোনো একটা কাজ করবে এখানে, ঠিক আছে, একটা ডাব্লিউ পরিমাণ একটা কাজ করে, মানে ইঞ্জিনটাকে ঘোরানো থেকে শুরু করে যত কাজ আছে ওগুলো করবে, এরপর বাকি তাপটা কি করবে, সিঙ্কের মধ্যে ছেড়ে দিবে। এখানে একটা কি থাকে, এখানে একটা সিঙ্ক থাকে, যেটা তাপমাত্রা কি হয়, অনেক কম থাকে এটা তাপমাত্রা, এবং বাদ বাকি তাপটা কি করে এখানে এভাবে ছেড়ে দেয়, মানে এখান থেকে কিউ পরিমাণ তাপ বের করে এবং কিউ টু পরিমাণ তাপ সিঙ্কের মধ্যে ছেড়ে দেয়, এখানে ডাব্লিউ থাকে, তাই ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু হবে না, খুব স্বাভাবিক, যে পরিমাণ তাপ নিছে আর যে পরিমাণ তাপ ছেড়ে দিছে এদের মাইনাস হবে কি, কাজের পরিমাণ। এটা হচ্ছে আমরা কার্নো ইঞ্জিন। তো দেখো এই কার্নো ইঞ্জিন থেকে আমরা এখানে কার্নো ইঞ্জিন, এটা যেহেতু একটা ইঞ্জিন, অবশ্যই এটা একটা কি আছে, একটা কর্মদক্ষতা আছে, তাহলে এই কর্মদক্ষতার সূত্রগুলো আমরা একটু দেখবো। এই দেখো কর্মদক্ষতার সূত্র কি জানি আমরা, সেটা হচ্ছে যে পরিমাণ কাজ করছে, উপরে থেকে কি, উপরে থেকে আমরা যে পরিমাণ কাজ করছি, নিচে থেকে আমরা যে পরিমাণ ইনপুট দিছি। এখন বলো আমরা কাজ করছি কি, কাজ করছি হচ্ছে আমরা ডাব্লিউ পরিমাণ, আর ইনপুট দিছি কি পরিমাণ, ওই যে কিউ ওয়ান পরিমাণ তাপ বের করছিল না সোর্স থেকে, ওইটাই হচ্ছে আমার ইনপুটটা না ইঞ্জিনের মধ্যে, তাহলে কিউ ডাব্লিউ ডিভাইডেড কত হবে, কিউ ওয়ান। আবার ডাব্লিউ ইকুয়ালস টু কত, দেখো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। কারণ হচ্ছে ওই যে এই যে আবার আঁকতেছি জিনিসটা, এখান থেকে আমাদের কিউ ওয়ান পরিমাণ তাপ নিছে, তারপর ডাব্লিউ পরিমাণ কাজ করছে, কাজ করে বাদ বাকি কিউ টু যেগুলো ছিল এগুলো সিঙ্কের মধ্যে ছেড়ে দিছে, এটা হচ্ছে সিঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ডাব্লিউ পরিমাণ কাজ করছিল, ইনপুট নিছিল কিউ ওয়ান, তাহলে আমাদের এটাই করছে কত, ডাব্লিউ ডিভাইড বাই কিউ ওয়ান, আর ডাব্লিউ মান কত হবে, সেটা হচ্ছে যে পরিমাণ তাপ নিছে মাইনাস যে পরিমাণ তাপ ছেড়ে দিছে, বাদ বাকি তাপটাতে ও কাজ হিসেবে নিয়ে গেছে, তাই না, এই জন্য ডাব্লিউ কত হবে, কিউ ওয়ান মাইনাস কিউ টু। এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের বেসিক। তাই দেখো ডাব্লিউ কত, কিউ ওয়ান মাইনাস কিউ টু। এটা আমরা যদি এবার হচ্ছে যদি করি, এখানে ডাব্লিউ এর মানটা যদি আমরা এখানে উপরে বসাই দিই, তাহলে কত, কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কত, কিউ ওয়ান। তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটু ভাগ করে দিই, তাহলে কি পাবা, ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। আমি সূত্র সবগুলো একসাথে লিখে দিব, আমি আগে জাস্ট প্রমাণটা দেখাচ্ছি। তাহলে এটা ইকুয়ালস টু কত, ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, আমি এগুলো সবগুলো মুছে দিই, জাস্ট সূত্রগুলো লিখো, ঠিক আছে। সূত্রগুলো যদি লিখি, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই কত, কিউ ওয়ান ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান। কারণ কিউ টু কিউ ওয়ান এর পরিচয় আমি লিখতেছি, আপাতত হচ্ছে এগুলো লিখে রাখো। এটা গেল হচ্ছে এটা, আর হচ্ছে ডাব্লিউ মানে কৃত কাজের পরিমাণ কত, কৃত কাজের পরিমাণ হচ্ছে সিম্পলি একটা থেকে একটা বিয়োগ,
ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমাদের আসলে Q1 কি জিনিস মাথায় রাখবা। Q1 হচ্ছে আমাদের শোষিত বা গৃহীত তাপ, মানে ওই যে উচ্চ তাপমাত্রা থেকে কি পরিমাণ তাপ শোষণ করছিল। Q1 কি? Q1 হচ্ছে শোষিত, মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে আমাদের মানে সোর্স থেকে কি পরিমাণ তাপ শোষণ করছিল, শোষিত তাপ, বা এটা গৃহীত তাপও বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, মানে কি পরিমাণ তাপ কি করছিল, গ্রহণ করছিল, শোষিত তাপ বা কি গৃহীত তাপ। এটা হচ্ছে আমার Q1। আর Q2 কি? Q2 হচ্ছে আমাদের বর্জিত তাপ, মানে কাজ করার পর যে তাপটা কি আমার সিঙ্কের মধ্যে ছেড়ে দিছিল, এটা হচ্ছে আমাদের কি বর্জিত তাপ। ঠিক আছে। আর ডাব্লিউ কি? ডাব্লিউ টা হচ্ছে আমার কাজ, এটা কি? এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। ঠিক আছে, কারো ঝামেলা আছে? আর যদি তুমি কি করতে চাও, পার্সেন্টেজে বের করতে চাও, কত পার্সেন্ট, পার্সেন্ট বলে কি করবা, এই জাস্ট ইনটু 100% করে দিবা, আর কিছু না। জাস্ট কি করে দিবে এখানে, ইনটু 100% করে দিবা। ঠিক আছে, যদি পার্সেন্টে বলে দেয়, ঠিক আছে। আর যদি পার্সেন্টে বলে দেয় তাহলে কি করবা, সিম্পলি 1 - Q2/Q1 করবা। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কিসের জন্য, এটা হচ্ছে আমাদের যে কোনো ইঞ্জিনের জন্য। এটা যে কার্নো ইঞ্জিন হইতে হবে এরকম কোনো কথা নেই। এটা কি? এটা হচ্ছে যে কোনো ইঞ্জিন, এনি ইঞ্জিন। এখানে এটা কি? এটা হচ্ছে এনি ইঞ্জিন। আর যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয় এটা হচ্ছে একটা কি, এটা একটা কার্নো ইঞ্জিন যদি বলে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে যদি বলে কি একটা কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন বলে কি করবা, কার্নো ইঞ্জিন বলে মাথায় রাখবো হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন বলে Q2/Q1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে T2/T1। আগের সূত্রটা কিসের জন্য, আগের সূত্র হচ্ছে আমাদের যে কোনো ইঞ্জিনের জন্য, সেটা যে ইঞ্জিন হবে হোক। আর যদি আমাকে কার্নো ইঞ্জিন বলে তাহলে মাথায় রাখবে কি Q2/Q1 ইকুয়াল টু T2/T1। তাহলে দেখো আমাদের তাহলে এটা ইকুয়ালস টু কত হবে, এটা ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম, এটা ইকুয়ালস টু আমরা যে কোনো জিনিসের জন্য পাইছিলাম W/Q1 ইকুয়াল টু কত, 1 - Q2/Q1 পাইছিলাম না। এখন দেখো আমাদের তো দেওয়া আছে Q2/Q1 ইকুয়াল টু T2/T1 দেওয়া আছে না। তাহলে এই যে Q2/Q1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো, T2/T1 লিখতে পারবো না। তাহলে এখানে কি লেখা যায়, 1 - T2/T1। এই যে লাস্টের সূত্র যেটা লিখলাম, এই যে এই সূত্রটা, এটা কখন অ্যাপ্লাই হবে, যদি আমাদেরকে বলে দেয় এটা একটা কি কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন না বলে এই কাজটা তুমি করতে পারবে না জীবনে। ঠিক আছে, মাথায় রাখবে, মাথায় রাখতে হবে জিনিসটা। দেখো আমাদের যে কোনো ইঞ্জিনের জন্য আমি এই কাজটা করতে পারবো, এই যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। আর যদি কোয়েশ্চেনে যদি বলে দেয় এটা একটা কার্নো ইঞ্জিন ছিল, তাহলে তুমি এই কাজটা করতে পারবা। ঠিক আছে, এবং অন্যান্য সূত্রগুলো অ্যাপ্লাই হবে যে কোনো ইঞ্জিনের জন্য, যে কোনো ইঞ্জিনের সূত্রগুলো কি কার্নো ইঞ্জিনে অ্যাপ্লাই হবে, সাথে এই সূত্রটাও অ্যাপ্লাই হবে। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। আচ্ছা, এখানে এবার T2 কি হ্যাঁ জিনিস, স্যার। T1 কি জিনিস, দেখো মাথায় রাখবা। T2 হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রাটা। T2 কি? T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা। ওই যে সিঙ্কের তাপমাত্রাটা, সিঙ্কের তাপমাত্রা কি থাকে, অনেক কম থাকে। ঠিক আছে, T2 হচ্ছে কি, T2 হচ্ছে আমার নিম্ন তাপমাত্রা, মানে হচ্ছে যে তাপমাত্রাটা কি থাকবে, কম থাকবে সোজা কথাই। আর T1 হচ্ছে কি, T1 হচ্ছে উচ্চ তাপমাত্রা। T2 নিম্ন তাপমাত্রা আর T1 হচ্ছে কি উচ্চ তাপমাত্রা। এগুলো একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে এগুলো কনফিউজ করবে না। T2 জায়গায় T1, T1 এর জায়গায় T2, Q2 জায়গায় Q1, Q1 এর জায়গায় Q2 বসে দিলে পুরো ম্যাথ শেষ। ঠিক আছে, এই জন্য আমি এগুলো লিখে দিচ্ছি একটা একটা করে। দেখো আবারও বলতেছি, আমার Q1 কি, Q1 হচ্ছে আমার শোষিত বা গৃহীত তাপ, Q2 হচ্ছে বর্জিত তাপ। আর এখানে তোমার T2 কি, T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা, আর T1 হচ্ছে কি উচ্চ তাপমাত্রা। তাহলে দেখো এবার যদি হচ্ছে আমরা কি দেখি, আচ্ছা এখানে আচ্ছা এখানে হচ্ছে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। এখান থেকে যদিও তোমাদের ম্যাথ আসে না, তা হচ্ছে জাস্ট সূত্র একটু লিখে রাখো। দেখো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি বের করি না, কর্মদক্ষতা বের করি না। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি বের করি না, কর্মদক্ষতা বের করি না। এখানে আমরা কি বের করি, এখানে আমরা বের করি হচ্ছে কার্যকৃত সহগ। ঠিক আছে, রেফ্রিজারেটর আমরা কি বের করি, কার্যকৃত সহগ বের করি। কার্যকৃত সহগকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কে দিয়ে। তো দেখো এই কে ইকুয়ালস টু বলতে হচ্ছে এটা Q2 ডিভাইড বাই কত, W, মানে Q2 ডিভাইড বাই Q1 মাইনাস Q2, উল্টাটা আগেরটা। ঠিক আছে, মানে ইঞ্জিনের উল্টাটা। ঠিক আছে, তো তোমার হচ্ছে রেফ্রিজারেটর কি, রেফ্রিজারেটর হচ্ছে আসলে আমরা কার্নো ইঞ্জিনে কি কাজ করি, উল্টা ভাবে কাজ করে। আর এখানে হচ্ছে আমরা কি বের করতে পারি না, কর্মদক্ষতা বের করতে পারি না। এখানে আমরা কি বের করি, কার্যকৃত সহগটা বের করি। আর কার্যকৃত সহগের সূত্র হচ্ছে এটা Q2/W অথবা কি Q2/Q1 মাইনাস Q2। এখান থেকে তোমাদের কোনো ম্যাথড নাই রেফ্রিজারেটর থেকে, তা হচ্ছে একটু সূত্র একটু লিখে রাখো। আচ্ছা, তো দেখো আমরা যদি এখান থেকে ম্যাথ দেখি, ফার্স্ট ম্যাথটা দেখো, ফার্স্ট ম্যাথটা বলতে হচ্ছে আমাদের একটি কার্নো ইঞ্জিন, কোশ্চেনটা লিখো, একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি কেলভিন
327 কেলভিন ও 27 সরি একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। এর কর্মদক্ষতা কত? দেখছো, একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। এর কর্মদক্ষতা কত? দেখো এখানে কার্নো ইঞ্জিন বলছে না, আর কার্নো ইঞ্জিন বললে আমরা এটা ইকুয়ালস টু কত লিখতে পারবো? এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1 লিখতে পারবো না? হ্যাঁ, 1 মাইনাস T2/T1 লিখতে পারবো তো নাকি? ইনটু কত? আর এখানে যদি আমরা পার্সেন্টেজে লিখতে চাই তাহলে সিম্পলি কি করবা, 100% দিয়ে গুণ করে দিবা। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, একটা তাপমাত্রা দেওয়া আছে আমাকে 27 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা তাপমাত্রা দেওয়া আছে আমাকে 327 ডিগ্রি সেলসিয়াস। এখন কোনটা T1 কোনটা T2? দেখো আমরা বলছিলাম T2 হচ্ছে নিম্ন তাপমাত্রাটা, এখানে নিম্ন তাপমাত্রা কোনটা? 27 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে আমার TT কত হবে? TT হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বাকি এখানে আমরা 273 যোগ করে দিলে কত হবে? 350। আর T1 কত হবে? T1 হচ্ছে আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা। এটার সাথে আমরা কি করব? 373 যোগ করলে কত হয়? 600 নাকি 700? 600 স্যার 600 600 না 7, আচ্ছা হ্যাঁ 600 600 কেলভিন, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস স্যার হাফ 100, হ্যাঁ, ইনটু কত? ইনটু 100%। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো কি পাবা? 50% পাবা, 50%। ঠিক আছে। এই ম্যাথটা হচ্ছে ডিউতে আসছিল, জাহাঙ্গীরনগর আসছিল, জগন্নাথে আসছিল। আচ্ছা, এরপর দেখো, এরপর একটা ম্যাথ দেখো, সেটা বলতেছে একটি ইঞ্জিন তাপ উৎস থেকে 3000 জুল তাপ গ্রহণ করে। একটি ইঞ্জিন তাপ উৎস থেকে 3000 জুল তাপ গ্রহণ করে। ইঞ্জিনটির দক্ষতা 40% হলে ইঞ্জিন হতে কি পরিমাণ তাপ নির্গত হবে? দক্ষতা কত? আবার বলতেছি, দেখো একটি ইঞ্জিন তাপ উৎস থেকে 3000 জুল তাপ গ্রহণ করে। তাপ উৎস থেকে কত? 3000 জুল তাপ গ্রহণ করে। ইঞ্জিনটির দক্ষতা 40%। ইঞ্জিনটির দক্ষতা 40% হলে ইঞ্জিনটি হতে কি পরিমাণ তাপ নির্গত হবে? দেখো আমাদের এখানে কি কি ভ্যালু গুলো বলে দেওয়া আছে। আমি আগে প্রথমটা কি বলছে, প্রথমে দেখো এখানে আমাদের কোনো কার্নো ইঞ্জিন বলছে না, আমাদেরকে বলছে জাস্ট একটা ইঞ্জিন। তার মানে আমি কি করতে পারবো না, কার্নো ইঞ্জিনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাই দেখো আমাদের নরমাল ইঞ্জিনের সূত্রগুলো কি কি ছিল? একটা ছিল হচ্ছে এটা ইকুয়ালস টু W ডিভাইড বাই Q1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস Q2/Q1। 1 minus Q2/Q1 আরেকটা ছিল হচ্ছে আমাদের W ইকুয়াল টু কি ছিল? W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এগুলো ছিল হচ্ছে আমার নরমাল ইঞ্জিনের সূত্র। 1 minus Q2 এখন আমাদের এই ম্যাথে কি বলছে দেখো, এই ম্যাথে বলছে হচ্ছে তাপ উৎস থেকে 3000 জুল তাপ গ্রহণ করে। তাহলে দেখো যেটা গৃহীত তাপ, গৃহীত তাপটা আমরা কি বলছিলাম? Q1 বলছিলাম না? মনে আছে? জি গৃহীত স্যার। তাপটা আমরা কি ছিল? তাহলে তাপ গ্রহণ করছে মানে গৃহীত তাপ, তাহলে কত হয়? Q1 ইকুয়াল টু হচ্ছে 3000। তারপর বলতেছে হচ্ছে ইঞ্জিনটার দক্ষতা দেওয়া আছে, এটা দেওয়া আছে কত? 40%। আর 40% মানে কত? 40% মানে হচ্ছে আমার 0.4। তাহলে আমার কি বের করতে হবে? আমার ডাব্লিউটা বের করতে হবে প্রথম। আচ্ছা না, আমাকে ডাব্লিউ না, আমাকে বলছে হচ্ছে কি পরিমাণ তাপ নির্গত হবে, মানে আমার কিউ2টা বের করতে হবে। তাহলে এটাই ইকুয়ালস টু কত? এটাই ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস Q2/Q1 না? এটা তো দেখছো, এই যে এই সূত্রটা লিখতেছি আর কি, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 0.4 ইকুয়াল টু 1 মাইনাস Q2টা আমাদের বের করতে হবে। আর Q1 কত? Q1 হচ্ছে আমার 3000, ঠিক আছে। তাহলে এখান থেকে Q2টা বের করে নিবা, যেটা পাবো এটাই অ্যান্সার, ঠিক আছে। কারো প্রবলেম নেই আশা করি। তাহলে দেখো এরপর হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি। হ্যাঁ, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি কি দেখো, এন্ট্রপির ক্ষেত্রে আমার হচ্ছে এন্ট্রপি বের করা হচ্ছে আমার দুটো সূত্র আছে। দুটো সূত্রগুলি কি কি? এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তনটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সেটা হচ্ছে DS ডিএস দিয়ে, ঠিক আছে। তো দেখো এই ডিএস ইকুয়াল টু হচ্ছে আমাদের দুটো সূত্র আছে, একটা হচ্ছে ডিকিউ/টি, একটা হচ্ছে কি ডিকিউ ডিভাইড বাই টি। এই সূত্রটা কখন হবে মাথায় রাখবা, এই সূত্রটা হচ্ছে যদি কি না হয়, তাপমাত্রা পরিবর্তন না হয়। টি যদি কি থাকে? টি যদি স্থির থাকে, মানে তাপমাত্রা যদি কি না হয়, পরিবর্তন না হয়।
আচ্ছা, আরেকটা সূত্র আছে এন্ট্রপি ডিএস। ডিএস ইকুয়াল টু হচ্ছে তোমার এমএস লন থিটা T2 by T1 T2 বাই কত T1। এটা হচ্ছে তাপমাত্রা কি হইলে, তাপমাত্রা পরিবর্তন হইলে। আরো একটু ভালোভাবে বলতে চাইলে তাপমাত্রা যদি কি হয়, তাপমাত্রা যদি T1 থেকে T2 তে যায়, তাপমাত্রা যদি T1 থেকে পরিবর্তন হয়ে কততে যায়, T2 তে যায়, এটুতে ঠিক আছে? তখন হচ্ছে এই সূত্রটা। আচ্ছা, তো দেখো এখানে আমাদের এখন যে জিনিসটা আবারও বলতেছি, দেখো তাপমাত্রা যদি স্থির থাকে আমাদের প্রথম সূত্র, তাপমাত্রা স্থির না থাকলে দ্বিতীয় সূত্র। এখন এই যে তাপমাত্রা স্থির থাকলে এই জিনিসটা আসলে কি, আমরা জানি আসলে কি, তাপ যদি দিই তাহলে তো তাপমাত্রা চেঞ্জ হওয়ার কথা, তাই না? কিন্তু দেখো আমাদের তাপমাত্রা চেঞ্জ হয় না একটা জায়গায়, সেটা হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ মানে কি, ওই যে আমাদের কোন একটা বরফ থেকে পানিতে গলতেছে, এই টাইমটাতে আমাদের কি হয় না, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় না। তাপমাত্রা কত থাকে, 0 ডিগ্রি থাকে, যতক্ষণ ধরে পুরা বরফটা পানিতে পরিণত না হয় সম্পূর্ণরূপে। পানিতে পরিবর্তন হওয়ার পর আবার তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 100 ডিগ্রি পর্যন্ত বাড়ে। 100 ডিগ্রিতে এরপর কি হওয়া শুরু করে, পানি স্থূলকে যাওয়া শুরু করে। এরপর হচ্ছে পানি কি হয়, বাষ্পে পরিণত হয়, এবং এই বাষ্পে পরিণত হওয়ার সময় তোমার কি হয় না, তাপমাত্রা আর বাড়ে না, তখন 100 ডিগ্রি থাকে। এরপর সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হওয়ার পর আবার কি বাড়ে, তাপটা বাড়তে থাকে, তাপমাত্রাটা বাড়তে থাকে। এগুলো তো জানো, এগুলো হচ্ছে আমার 9-10 জিনিসপাতি, এগুলো ঠিক আছে, সুপ্ত তাপের জিনিস। তো দেখো আমাদের এই যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, এখানে ডিকিউটা কি আসলে, ডিকিউটা বলতেছে হচ্ছে হয় এমএলএফ, হয় কি এমএলবি। এলে কখন এমএলএফ কখন এমএলবি এটা আমি জ্ঞাতে দেখাই, নেক্সট পেজে দেখাই। দেখো আমাদের তাপমাত্রা যদি স্থির থাকে, টি স্থির থাকলে তখন কি হবে, তখনই কত বলতেছি আমি, ঠিক আছে? টি স্থির থাকলে ডিকি ইকুয়ালস টু কত, ডিকি ইকুয়ালস হচ্ছে এমএলএফ অথবা কি, অথবা হচ্ছে এমএলবি। তো এমএলএফ কখন, এমএলএফ হচ্ছে যদি আমাদের বরফকে পানিতে নিয়ে যায়, কি বলছি, যদি বরফকে পানিতে নিয়ে যায়। আর এমএলভি কখন, এমএলভি হচ্ছে তোমার যখন পানিকে বাষ্পে নিয়ে যাবে, ঠিক আছে? পানিকে বাষ্পে নিয়ে গেলে সেকেন্ড সূত্রটা। আর বরফকে পানিতে নিয়ে গেলে যে এমএলএফ, এখানে এলএফ এর ভ্যালু, এটা কি এলএফ এর ভ্যালু হচ্ছে 3.36 ইন্টু কত, ইন্টু 10 টু দি পাওয়ার 5, 3.36 ইন্টু কত, 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি। এগুলো কিন্তু ভ্যালুগুলো দেওয়া থাকবে না, এই ভ্যালুগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। আর এলভি কত, এলভি হচ্ছে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখো প্রথমটা 10 টু দি পাওয়ার 5, তারপরটা কত, তারপরটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এত জুল পার কেজি, ঠিক আছে? এটা হচ্ছে এলভি। তো এগুলো আসলে বাংলা নাম কি, এলএফটাকে বলা হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতাপ, এলভি কে বলে কি, স্ফুটনের আপেক্ষিক সূত্রতাপ। প্রথমটাকে কি বলো, প্রথমটাকে বলা হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতাপ, দ্বিতীয়টা কি স্ফুটনের আপেক্ষিক সূত্রতাপ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা যদি এখান থেকে ম্যাথ দেখবো, ম্যাথ দেখার আগে আমাদের কয়েকটা একটু জিনিস লিখে রাখো। সেটা হচ্ছে এগুলো এমসিকিউতে আসে, সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে বলতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের ডিএস ইকুয়াল টু কত, 0। মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো এন্ট্রপির পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না, কারণ হচ্ছে দেখো ডিএস ইকুয়াল টু আমরা কি দেখছি, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি দেখছি না। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ কত থাকে, 0 থাকে না। ডিকিউ 0 থাকলে তোমার ডিএস কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। বুঝাইছে জিনিসটা? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার কি থাকে, ডিএস 0 থাকে। আর প্রত্যাগামী প্রক্রিয়ায় হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাগামী বা কি প্রত্যাবর্তী, প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় ডিএস কত থাকে, নো 0 থাকে। আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় তোমার কি ডিএস বাড়ে, ডিএস কি করে বাড়ে। এই তিনটা লাইন থেকে প্রত্যেক বছর এমসিকিউ আসে এবং এই বছর আসবে, তো এই তিনটা লাইন একটু লিখে রাখো, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিএস 0, প্রত্যাগামী প্রক্রিয়ায় ডিএস 0, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় ডিএস কি বাড়ে। দেখো এন্ট্রপি কি হবে না, কখনো কমবে না, এন্ট্রপি সবসময় কি হবে, বাড়বে। এন্ট্রপি কি করে না, এন্ট্রপি কখনো কমে না, এন্ট্রপি সবসময় কি করবে, বাড়বে। আচ্ছা, তো দেখো আমরা যদি ম্যাথ দেখি, তাহলে দেখো একটা ম্যাথ দেখো, সেটা বলতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। আবার বলতেছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর করা হলে এনট্রপির পরিবর্তন কত হবে? ঠিক আছে, তাহলে বলো আমার এখানে কি করছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল আমার কাছে, 273 কেজি বরফ ছিল, এটাকে আমি কি করছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে নিয়ে গেছি, তাহলে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে? না, তাপমাত্রা কোনো চেঞ্জ হয়নি। তাপমাত্রা চেঞ্জ না হলে আমার ডিএস এর সূত্র কি? ডিএস এর সূত্র হচ্ছে আমার ডিকিউ বাই, এখন দেখো বরফ থেকে পানিতে নিয়ে গেলে ডিকিউ মানে কি এমএলএফ না, এমএলএফ ডিভাইড বাই কত হবে টি। আচ্ছা তাহলে এম কত, এম হচ্ছে আমাদের বরফের ভর যেটা হচ্ছে আমার 273 কেজি, এলএফ কত, এলএফ হচ্ছে আমার 3.36 ইনটু 10⁵। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত 273 কেলভিন, তাহলে একটাকে একটা দিয়ে ভাগ করে দিয়ে যেটা পাবো ওইটাই অ্যান্সার। বুঝা গেছে? যদি পানিকে বাষ্পে নিয়ে যেতাম তাহলে হচ্ছে এলএফ এ যাই কি হইতো, এলভি হইতো, তখন হচ্ছে এলভি এর ভ্যালুটা বসতো আর কি, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এখন দেখো এনট্রপি স্যার তখন 2 ধাপে করতে হতো না? কখন? পানিতে নিয়ে গেলে 100 ডিগ্রি। না, আমি তোমাকে 0 ডিগ্রির বরফ থেকে 100 ডিগ্রি পানিতে নিয়ে যেতে বলতেছি না, 2 ধাপের ম্যাথ তোমাদের দিবে না। ঠিক আছে, তোমাকে আমি বলতেছি হচ্ছে যদি 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রি বাষ্পতে নিয়ে যেতাম, ঠিক আছে, 100 ডিগ্রির পানিকে যদি 100 ডিগ্রি বাষ্পে নিয়ে যেতাম তখনের কথা বলতেছি, বুঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর দেখো আরো যেটা বলতেছি সেটা 2 ধাপে যদি বলতে চাই, আসলে দেখো একটা কোশ্চেন লেখো, সেটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা আমি এখানে লিখতেছি, সাপোজ হচ্ছে আমাদের 1 কেজি বরের 1 কেজি বরের আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ ছিল, কি বললাম 1 কেজি বরের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এই বরফটাকে আমি কিসে নিয়ে যাব, ধরো এই বরফটাকে আমি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে যাব। কি বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে যাব, তখন আমার এনট্রপি পরিবর্তনটা আমাকে বের করতে হবে। তাহলে বলো এখানে আমার কি কি করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 80 ডিগ্রি পানিতে নিয়ে গেলে তোমার কি করতে হবে দেখো তো। প্রথমে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে কি করতে হবে, পানিতে নিয়ে যেতে হবে। থেকে পানিতে নিয়ে যেতে হবে। 0 ডিগ্রি পানিতে নিয়ে যেতে হবে না, পানিতে নিতে হবে, কত পানিতে, 0 ডিগ্রি পানিতে। হ্যাঁ, এই 0 ডিগ্রি পানিতে কি করবা, 0 ডিগ্রি পানিতে 80 ডিগ্রি পানিতে নিয়ে যাবা। 80 ডিগ্রি পানিতে নিয়ে যেতে ঠিক আছে, তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, ওটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে নিয়ে যেতে গেলে কি হবে, প্রথম এই কেসটার জন্য দেখো, এই কেসের জন্য ধরো আমরা ডিএস 1 ধরলাম, এটাকে ডিএস 1 ইকুয়াল টু কত হবে, যেহেতু বরফ থেকে পানিতে যাচ্ছে তাহলে কত এমএলএফ, ml বাই টি। বাই টি। তাহলে এম মানে হচ্ছে 1, এলএফ মানে হচ্ছে 3.36 ইনটু কত 10⁵, কত টিএস তোমার 273 কেলভিন। আচ্ছা, এরপর এখান থেকে ক্যালকুলেট করে এটা বের করবা, ডিএস 1টা বের করবা। এরপর দেখো পানি 0 ডিগ্রি পানিতে কত পানিতে গেছে, 80 ডিগ্রি পানিতে গেছে, 80 ডিগ্রি। আমরা কত ধরলাম, এটাকে ধরলাম আমরা ডিএস2, এই ডিএস2 কত হবে, দেখো এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, LV বাই টি। এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হলে কি এমএস টি 1 টি 1 2 বাই টি1। তাহলে এম কত, এম হচ্ছে তোমার 1 কেজি, এস কি এখানে যেহেতু পানির মান কত 4200, ওই যে আরেকটু পাইছি ইনটু লগ টি2 মান কত, টি2 মান হচ্ছে আমাদের 80 ডিগ্রি সেলসিয়াস, 353 80 প্লাস 273 হবে উপরে, আর নিচে হবে কত 273, 273 এটা ক্যালকুলেট করে ডিএস2 পাবা। তাহলে আমার মোট এনট্রপি পরিবর্তন করতে হবে, ডিএস ইকুয়াল টু DS1 plus DS2 ওই দুটো যোগ করে দিবা আর কি, ডিএস। ঠিক আছে, বুঝা গেছে নাকি না? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে হচ্ছে আজকে এতটুকুই থাক, আর কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলিও। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ,